বিয়ের প্রথম রাতে আমার শাশুড়িমা আমাকে বললেন, যেদিন আমি পুজো সম্পন্ন করব সেই দিন তুমি তোমার স্বামীকে দেখতে পাবে। রাতের পুজো করার আগে শাশুড়িমা একটি পারফিউম লাগিয়ে ঘরে আসতেন। সাথে সাথেই আমার ঘুম চলে আসতো। এইভাবে আমার বাচ্চা হয়ে যায়, কিন্তু আমি এতদিন স্বামীকে দেখতে পাই না। একদিন আমি নাকে তুলো দিয়ে ঘুমোবার নাটক করি। সেই দিন স্বামী ঘরে আসে আর তাকে দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ সে তো, আমি খুব ধনী পরিবারে বিয়ে করেছিলাম। আমি খুব খুশি ছিলাম, কারণ ছোট থেকেই কোনো শখ আহ্লাদ আমি পূরণ করতে পারিনি। 2 টাকার জন্য বাবা মার কাছে মার খেয়েছি। যখন একটা ভালো পরিবারে বিয়ে হলো, তখন কিছু জিজ্ঞেস না করেই যে কার সাথে আমার বিয়ে হচ্ছে, এই জেনে বিয়ে করি যে ধনী পরিবারে বিয়ে হচ্ছে। দারিদ্র থেকে বেরিয়ে একটা বড় রাজপ্রাসাদে থাকবো। অনেক কাজের লোক থাকবে, যেখানে আমি নিজের মতোই করে হুকুম চালাতে পারবো। এই ভাবতে ভাবতে আমার বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন এত স্মার্ট আর দামি দামি জামা কাপড় পরা লোকগুলো আমার শ্বশুর বাড়ির লোক, আমি নিজে বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের ঘরে হতো গরিবের ঘর। আমরা সব সস্তার জামা কাপড় মেকআপ করি। বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে পা রাখি, তখন মনে হয় যেন আমি ঘরটা একটা রাজপ্রাসাদ পেয়ে গেছি। আমি যেন কোনো রাজমহারাজার দেশে এসে পৌঁছে গেছি। সেই বাড়িতে এসে প্রথমত আমি আমার স্বামীকে দেখতে চেয়েছিলাম, কারণ আমি আমার স্বামীকে একবারও দেখিনি। বিয়ের আগে তার ফটোও আমাকে কেউ দেখায়নি। বলেছিল নাকি তুই একটা ভালো মেয়ে। ভালো মেয়েরা বিয়ের আগে স্বামীকে দেখার জন্য এত জেদ করে না। কিন্তু আমি মনে করি যে একটা মেয়ে জানার অধিকার আছে তার সাথে কার বিয়ে হচ্ছে। শ্বশুরবাড়ি আমার স্বামীর বদলে শাশুড়িমা আমাকে স্বাগত জানায়। স্বামীর ঘরে নিয়ে যাওয়ার বদলে শাশুড়িমা তার নিজের ঘরে নিয়ে যান। হয়তো বিয়ের নিয়মকানুনের পর স্বামীর ঘরে আমাকে নিয়ে যাবেন। আমার স্বামীর মুখ সব সময় ঢাকা ছিল। নতুন বাড়িতে আমিও মাথা নিচু করে বসেছিলাম, তাই স্বামীকে আর দেখার ইচ্ছা পূরণ করতে পারলাম না। সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আশা করেছিলাম আমার শাশুড়ি আমাকে স্বামীর ঘরে নিয়ে যাবেন, কিন্তু তেমনটা হলো না। তিনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান। অনেক সময় পার হতে থাকে, কিন্তু শাশুড়িমা আর আসেন না। এদিকে স্বামীকে দেখার অধীর আগ্রহ আমার মধ্যে কাজ করছে। সব মেয়েরাই ইচ্ছে হয় তার স্বামী তাকে ভালোবাসুক, প্রশংসা করুক, ভালোবাসার কথা বলুক, কিন্তু তা না। যখনই আমি দরজার কাছে দৌড়ে গেলাম, তখনই হঠাৎই দরজাটা খুলে গেল। শাশুড়িমা ঝড়ের বেগে প্রবেশ করলেন। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। উনি বললেন, পাশে এসে বসেন আর বলেন, বৌমা, আমি বুঝতে পারছি তোমার মনের ভিতরে কি চলছে। এই ভেবেছ তো কেন আমি স্বামীর কাছে না এসে বারবার তোমার শাশুড়িমা আসছেন? শাশুড়িমা বললেন, তোমার স্বামীকে তুমি দেখতে পাবে, কিন্তু তার সময় এখনো আসেনি। একটা কাজ করো, শাড়িটা বদলে হালকা শাড়ি পরে নাও। উনি খুব ভালো মনের মানুষ। এত বড় বাড়ির মহিলা হয়েও কোনো মডার্ন চালচলন তার মধ্যে ছিল না, তাই তার মানিয়ে নিতে আমার কোনো কষ্ট হয়নি। আমি শাড়ি পাল্টে কিছুক্ষণ ঠাকুরের কাছে বসলাম। শেষ করে বিছানায় বসেই কখন জানি না চোখটা লেগে গেছে। আগুন দেখি শাশুড়িমার ঘরে। তারপর উনি আমাকে খুব আদর করলেন আর একটা বালা জোড়া দিয়ে বললেন, এটা পরে নাও, বাড়ির অতিথিরা তোমাকে দেখতে এসেছে। ভালো জামা কাপড় পরে নিলাম। সবার আশ্চর্য হতে লাগলো যে এই ঋত্বিকের বউ। আমি বুঝতে পারছিলাম না সবাই কেন আমায় এমন বলছে। আমি কেউ ঋত্বিককে দেখতে চাইলো না, তার কথাও কেউ জিজ্ঞেস করলো না। সবাই আমার দিকে তাকিয়ে বলছে, ভগবান তোমার মঙ্গল করুক। তাদের কথা শুনে মনে হচ্ছে যেন তারা আমার দুর্ভাগ্যকে সহানুভূতি জানাচ্ছে। বিকেলে শাশুড়িমা তার ঘরে নিয়ে এসে বসালেন। উনি চলে যেতে চাইলে ওনাকে পিছু ডাকলাম। উনি বুঝতে পেরেছিলেন কেন আমি ওনাকে ডাকছি। আমি জানি বৌমা, তুমি ঋত্বিককে দেখার জন্য খুব ইচ্ছে তোমার, কিন্তু তাকে দেখার জন্য তোমাকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বৌমা, তোমাকে আগে প্রমাণ করতে হবে যে তুমি ঋত্বিকের যোগ্য।
আমি বললাম, আমি যদি ঋত্বিকের যোগ্য না হই তাহলে কেন আপনি আমাকে বিয়ে করে আনলেন? আমার শাশুড়ি মা অবাক হয়ে বললেন, আরে নিজের স্বামীর জন্য এত তাড়া কিসের? আমাদের বাড়ির মেয়েরা এতই লাজুক যে তারা স্বামীর সামনে আসতে চায় না। আর তুমি? আমার শাশুড়িমার কথা শুনে মনে হলো তিনি সেকেলের। তাই আমি আর ওনাকে কিছু বললাম না। মনে মনে ভাবলাম, ঋত্বিকও নিশ্চয়ই আমাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। রাত্রিবেলা যখন শাশুড়িমা ঘরে আসলেন তখন আমি জিজ্ঞেস করলাম, আজকেও কি আপনার ঘরে শোবো? উনি বললেন, আচ্ছা নির্লজ্জ মেয়ে তো তুমি। ঠিক আছে, তুমি তোমার স্বামীর সাথে দেখা করতে পারবে, কিন্তু 7 দিন একটা পর্দা থাকবে তোমাদের মাঝে। আর তোমাকে রোজ সকালে আরতি করতে হবে, রাতে ঘুমানোর আগেও আরতি করতে যেতে হবে। আমাদের পণ্ডিত এটাই বলেছেন। তারপর তুমি 7 দিন ধরে তোমার স্বামীকে দেখতে পাবে না। আমার ছেলেকেও পুজো পাঠ থেকে দূরে থাকে। পণ্ডিত বলেছেন তাকেও নিয়ম পালন করতে হবে, এতে ঋত্বিক শুধরে যাবে। ভগবানের প্রতি বিশ্বাস ওর মনে জেগে উঠবে। আমার শাশুড়ি মা খারাপ মনের মানুষ নন। উনি চান আমরা দুজনে ভগবানের আশীর্বাদ পাই, তিনি চলে যান, আমরা সুখে সংসার করি। আমি বলি, ঠিক আছে মা, এসব নিয়ম পালন করতে আমি প্রস্তুত। সেদিন থেকে নিয়ম মানতে শুরু করি। আমার শাশুড়ি মা বলেন, বৌমা, ভগবান তোমার মঙ্গল করুক, আশীর্বাদ করি তুমি আর ঋত্বিক সুখে সংসার করো। পরের দিন শাশুড়ি মা বললেন, বৌমা, তোমাকে দিনে 5 বার পুজো করতে হবে, তাহলে তুমি তোমার স্বামীর দেখা পাবে। আমি উদাস হয়ে গেলাম। স্বামীর জন্য আমি 5 বার কেন, 10 বার পুজো করতেও প্রস্তুত। মন দিয়ে 4 বার পুজো করা শেষ হয়ে গেছে, আর সঙ্গে রাতের পুজোটা বাকি। রাতের পুজো হলে আমি স্বামীর সাথে দেখা করতে পারবো, কথা বলবো। শাশুড়িমা ওনার সাথে একটা সাদা দুপাট্টা মাথায় জড়িয়ে নিতে বললেন তারপর পুজো করো। আমিও দুপাট্টাটা মাথায় জড়িয়ে রাতের পুজো করতে বসলাম। সেই দুপাট্টা থেকে একটা সুন্দর গন্ধ আসছিল। গন্ধটা আমার অদ্ভুত লাগলো। আর কিছুক্ষণ পরে আমি ঝিমোতে শুরু করলাম। গা হাত পায়ে জোর নেই আমার। মনে হলো কেউ আমাকে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর শুয়ে গেলাম। সারা রাত কেটে গেল। যখন ঘুম ভাঙলো তখন আমার মাথা খুব ব্যথা করছিল। ঘুমটা আমার পুরোপুরি হয়নি। হাত পায়ে জোর পাচ্ছিলাম না, খুব ক্লান্ত লাগছিল। শাশুড়িমা ঘরে এসে বললেন, নাও বৌমা, দুধটা খেয়ে নাও। দুধটা খেতেই আমার দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, সারা রাত পুজো পাঠ করেছো তো, তাই ক্লান্ত হয়ে গেছো। আমি বললাম, কোথায় মা, আমি তো পুজো শেষ করতেই পারিনি। শাশুড়িমা বললেন, ঠিক আছে, আজ রাতে মন দিয়ে পুজো পাঠ করো, আর আজকে আমি তোমার সাথে ঋত্বিকের কথা বলিয়ে দেব। আমি বলি, ঋত্বিক কি আমার সাথে দেখা করতে চায় না? মা বললেন, ও সারাদিন তোমার কথাই বলে, সারাদিন আমাকে বলে নিশার সাথে কথা বলিয়ে দাও। যতক্ষণ না তোমার দুজনের সব নিয়ম পালন করা হচ্ছে ততক্ষণ তো আমি তোমাদের কথা বলাতে বা দেখা করাতে পারবো না। আমার আজ পুজো করতে ইচ্ছে করছিল না, কিন্তু স্বামীর সাথে কথা বলার জন্য মনটা আনচান করছিল, তাই আবার পুজো করতে বসলাম। পুজো করতে বসলে শাশুড়ি মা আমার জন্য প্রতিদিন কিছু না কিছু ক্ষীর, ফল, শরবত, আর সেটা খেলেই আমার ঘুম পেয়ে যেত। আর কেমনভাবে ঘুমাতাম যেন আমার জ্ঞান থাকতো না। ঘুমের ঘরে মনে হতো কেউ আমার কাছে আসছে। আমি অজ্ঞান অবস্থায় সেটা বুঝতে পারতাম না। একদিন আমি ঠিক করি যে আমাকে সত্যিটা জানতেই হবে। কেন শাশুড়িমা রোজ রাতে আমাকে এমন খাবার খাওয়ান যেটা খেয়ে আমি ঘুমিয়ে পড়ি? একদিন রাতে যখন শাশুড়িমা আমার ঘরে জুস নিয়ে এসে বললেন, বৌমা, তুমি এটা খেয়ে নাও, একটু স্বস্তি পাবে, এমনিতে তুমি খুব দুর্বল হয়ে যাচ্ছ। আমি মাকে পরিষ্কার বলে দিই যে আমি জুসটা খাবো না। আমি বলি, মা, আজকে আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি বরং পুজোটা সেরে নিই। মা বললেন, পুজো তো করবেই, কিন্তু তার আগে এটা খেয়ে নাও। আমি খুব জোর করেই বলি, না মা, আমি খাবো না। আমার তেজ দেখে শাশুড়িমা একটু ভয় পেয়ে যান। উনি ঘরে চলে যান। কিছুক্ষণ পর একটা
চাদর নিয়ে এসে বলেন, বৌমা, তোমাকে আমি কতবার বলেছি পুজো করার আগে একটা সাদা চাদর মাথায় দিয়ে পুজো করবে। এই নাও, তোমার জন্য একটা নতুন চাদর এনেছি। আমি সেই চাদরটা মাথায় দিয়ে দিলাম, আর আমার ঘুম পেয়ে গেল, আর আমি গভীরভাবে ঘুমিয়ে পড়লাম। সারা রাত আমার চোখ খুলল না। যখন চোখ খুলল তখন সকাল 8টা বাজে। সেদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠার পর আমার মুডটা খুব ভালো ছিল। আমি বুঝে গেছিলাম আমাকে এরপর কি করতে হবে। আমি আমার শাশুড়িমার চালাকি থেকে বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছিলাম। আমি ঠিক করলাম যে এবার আমি ওনার পর্দা ফাঁস করেই ছাড়ব। আজ রাতে আমি নিজে থেকেই ঘুমিয়ে পড়ার ভান করেছিলাম, যাতে শাশুড়িমা আর কিছু করতে না পারেন। আমি 10 মিনিট এইভাবে শুয়ে থাকার পর আমার ঘরে কেউ একটা ঢুকে সেই ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। তারপর আমি তার পায়ের আওয়াজ শুনতে পাই। সে আমার দিকেই আসছে। সে আমার কাছে আসতেই আমি অনুভব করতে পারি যে একজন পুরুষ মানুষ এসে আমার গায়ে হাত দেয়। আমি আর সহ্য করতে পারি না। তারপর আমি যাকে দেখি তা দেখে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি বিশ্বাস করতে পারিনি যে আমাকে এত বড় ধোঁকা দেওয়া হয়েছে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। আমি আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার শাশুড়িমা আমাকে বেরিয়ে আসতে দেখে হাঁ করে তাকিয়ে আছেন। তার চেহারা থেকে সব রং উড়ে গেছে। আমি মাকে বলি, আপনি আমার সাথে এমনটা কেন করলেন? আমার জায়গায় যদি আপনার নিজের মেয়ে থাকতো তাহলে এটা করতে পারতেন? আমি খুব কাঁদছিলাম। মা বললেন, বৌমা, এমন কথা বলো না। আমি তোমার চেক আপ করিয়েছি। তুমি মা হতে চলেছ। একদিন তোমার বাড়িতে একজন দাইমা এসেছিলেন। তিনি তোমাকে চেক আপ করে গেছেন। আমার মাথার উপর আবার আকাশ ভেঙে পড়ে। আমি বলি, মা, আপনি তো বলেছিলেন যে আপনার সাথে দেখা করার জন্য আমাকে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করার পরই তার সাথে আমি দেখা করতে পারবো। তাহলে আমার পেটে বাচ্চা এলো কি করে? আপনি নিজে জানেন আপনি কি করেছেন। মা বললেন, বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমার কিছু করার ছিল না। নিজের ছেলের সুখের জন্য আমি তোমার সাথে অন্যায় করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি ঠিক করি যে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। মা বলেন, বৌমা, তুমি এই বাড়ি ছেড়ে যেতে পারো না। এখন তোমার পেটে আমাদের বংশের সন্তান আছে। কিন্তু আমি মায়ের কোনো কথা শুনলাম না। ঘরে গিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম, বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। আমি সোজা আমার মা বাবার কাছে গিয়ে উঠি। আমার মা বললেন, মা রে, আমাদের ক্ষমা করে দে। আমরা এই সব কিছু জানতাম। আমরা তোমাকে ইচ্ছে করে কিছু বলিনি। আমি বলি, তোমরা আমার সাথে এটা করতে পারলে? তোমাদের তো আমি নিজের লোক। তোমরা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে কি করে? মা বলল, আমাদের কিছু করার ছিল না। মা বলেন, আমরা নিরুপায় ছিলাম। আমি বললাম, কোনো উপায় ছিল না, তোমাদের লোভটা বেড়ে গেছিল। তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তখন ঠিক দরজার কাছে আমার বোন দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সেও যেন শ্বশুরবাড়িতে সুখী হতে পারেনি। তখন আমি আর কি করে সুখী হব? তোর তো এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর আমার বাড়িতে রোজ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য পয়সা থাকে না। পয়সার জন্য আমাদের বাড়িতে রোজ ঝগড়া হয়। আমার বর আমাকে মারধর করে। একেবারে খাবার জোগাড় করতে আমরা পাগল হয়ে যাই। এখন আমরা দুজন বাবা মার ঘাড়ে এসে বসে আছি। আমি বুঝতে পারছিলাম যে আমার উপর খুব চাপ এসে পড়েছে। আমরা বারবারই সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন আমার ঘরে কেউ একটা ঢুকেছিল আর আমি চিৎকার করে শাশুড়ি মায়ের কাছে চলে গেছিলাম। আমার ঘরে যে এসেছিল সে আর কেউ নয়, আমার স্বামী। আমি আমার স্বামীকে সেদিন প্রথমবার দেখি। সে এতটা খারাপ দেখতে যে তাকে দেখে আমি ভয় পেয়ে যাই। আমি জানি না সে জন্ম থেকেই এরকম নাকি কোনো দুর্ঘটনার কারণে এমন হয়ে গেছে। সে যাই হোক, আমার স্বামীকে দেখতে একদম ভালো না। একদিন রাতেই আমি ভাবি যে আমি বাবা মার উপরে খুব চাপ ফেলে দিয়েছি। বাবা মা যাই করেছে বাধ্য হয়ে করেছে। আমাকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে কোনো উপায় ছিল না,
কারণ আমরা খুব গরিব ছিলাম, আর গরিব ঘরের মেয়েকে কেউ বিয়ে করতে চায় না। তাদের বিয়ে দিতে হলে অনেক টাকা নগদ দিতে হয়। তাই শাশুড়ি মা যেটা করেছে বাধ্য হয়ে করেছে। মা সবই চান তাদের ছেলেরা সংসার করুক, সবাই চায় নাতি নাতনির মুখ দেখতে। আমার স্বামী তার মাকে বলেছে যে তার চেহারা আমার কাছে লুকিয়ে রাখতে, কারণ আমার মতো খারাপ দেখতে ছেলের সাথে কোনো মেয়েই সংসার করতে চাইবে না। আমি আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিলাম। আমি ঠিক করলাম যে আমি ঋত্বিকের সাথে সংসার করব। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, যেখানে আমার স্বামী আর শ্বশুরি মা আমার জন্য অপেক্ষা করছিলেন। ঋত্বিক আমার কাছে এসে ক্ষমা করে দাও আমাকে বলে, আমি তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার মনটা খুব ভালো, আমি তোমার সব কথা শুনবো। আমার শাশুড়ি মা আমার কাছে এসে ক্ষমা চাইলেন। আমি ওদের ক্ষমা করে দিয়ে বললাম, ঋত্বিকের সাথেই থাকবো। রূপে কি আসে যায়, বাইরে চিকচাক রূপ সবারই থাকে, কিন্তু যাদের মন সুন্দর তাদের সব কিছু সুন্দর। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।